প্রধান দুই রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। জামাতের সাথে সন্ধ্যা ৭টার পর, বিএনপির সাথে রাত ৮টায়। ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি না থাকলে বিকল্প বেছে নেবে জনগণ, মন্তব্য সালাউদ্দিনের। জাতীয় স্বার্থে ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে বললেন তাহের। প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে কয়েকজন উপদেষ্টা আর এনসিপিকে দুষল রাজনৈতিক দলগুলো। দায়িত্বে থেকেই সমস্যা সমাধান করতে হবে ডক্টর ইউনূসকে, বললেন নাহিদ ইসলাম। শুধু নির্বাচনের জন্যই আসেনি সরকার, বললেন পরিবেশ উপদেষ্টা। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও জামাতের বৈঠক আজ। দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করার গুঞ্জনের মধ্যেই হচ্ছে এই বৈঠক। গতরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে সন্ধ্যা ৭টার পরে প্রথমে জামাত ইসলামীর সাথে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এর পরে বৈঠক হবে বিএনপির সাথে। প্রেস উইং থেকে জানানো হয় বিএনপি ও জামাত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামাতের সঙ্গে বৈঠক হবে। বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না অনুযোগ করে প্রয়োজনে দায়িত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্যের হাতে বন্দর দেয়া, করিডোর দেয়া এবং নির্বাচনকে বিলম্বিত করার সংস্কার চায় না বিএনপি। সরকারকে অস্থিতিশীল করে এমন সংস্কারও চান না বলে জানান তিনি। আহমেদ সারওয়ারের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান এমন খবরের প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তার পদত্যাগ দাবি করেনি বিএনপি। তিনি যদি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা চেয়েছি রোডম্যাপ, উনি নিজে দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো বিষয় নেই, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই। আমরা তো ওনার পদত্যাগ চাইনি। তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ। তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচনে একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচার কার্য চালু থাকবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য জয়নুল আবদিন ফারুক প্রশ্ন রেখে বলেন, ৯ মাসেও কেন সংস্কার করতে পারল না অন্তর্বর্তীকালীন সরকার? কাদের পরামর্শে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি? আমরা তো আপনার কাছে নির্বাচন চাই, সংস্কার করেন, এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। এদিকে বিএনপি ক্ষমতা এলে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সব দায়িত্ব রাষ্ট্র নেবে বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নরসিংদীতে তিনি একথা বলেন। যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল। তারা তো একক দাবিদার মনে করতে, তারা আজকে নেই কেন? ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার দায়িত্ব বিএনপি নিয়েছে বলেও জানান দলটির নেতা। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় স্বার্থে ডক্টর ইউনূসের সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের এক প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সবার চাওয়া, এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
স্বাধীনতা, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না বলে সতর্ক করেন। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ সংশয় কেটে যাবে বলেও মনে করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করার আগ্রহের জন্য কয়েকজন উপদেষ্টা এবং এনসিপিকে দোষারোপ করছে ডান, বাম এবং মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো। আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতামূলক সমাধানে পৌঁছানোর আহ্বান তাদের। রিপোর্ট ফররুখ বাবুর। গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে 10 মাস অতিক্রম হওয়ার আগেই তিনি পদত্যাগের আগ্রহ জানিয়েছেন। তার পদত্যাগের বিষয় সরকারিভাবে নয়, রাজনৈতিক দল এনসিপির মাধ্যমে জানানো হয়েছে। এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এনসিপি নেতাদের বক্তব্য রাজনৈতিক দূরত্ব সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পদত্যাগ ভয়াবহ অনিশ্চয়তার জন্ম দেবে। পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। যে সমস্ত উপদেষ্টাদের ব্যাপারে কথা উঠেছে, অভিযোগ উঠেছে, দেখেন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু একজন উপদেষ্টাকেও আমরা দেখলাম না দায় স্বীকার করে পদত্যাগ করতে। আমি অনুরোধ করব যে প্রফেসর ইউনূস উনি হয়তো কঠোর হতে চান না। আমরা অনেকবার আশা করেছিলাম যে উনি ওনার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আনবেন, কিন্তু আমরা দেখেছি উনি পরিবর্তন আনেন নাই, হয়তো নতুন নতুন কাউকে যুক্ত করেছেন। আমাদের অনুরোধ থাকবে যে প্রফেসর ইউনূস যেহেতু কঠোর হতে চান না, যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনৈক্যের জন্য দায়ী, আপনারা বিভেদের জন্য দায়ী, আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না, প্লিজ আপনারা পদত্যাগ করুন। আপনারা পদত্যাগ করে সেখানে যোগ্য লোকদেরকে দায়িত্ব স্থাপনের জন্য আপনারা একটা পথ খুলুন। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুতে নিজেদের অবস্থান জানাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, সরকার দায়িত্বের বাইরে গিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, যে কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকারের যে আচরণ, সরকারের যে ভূমিকা এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ভূমিকা, অনাকাঙ্ক্ষিত আচরণ, অনাকাঙ্ক্ষিত বক্তব্যের প্রেক্ষিতেই বলতে পারেন বিদ্যমান একটা অস্বস্তিকর একটা অবস্থা তারপরে এটা তৈরি হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার তার নিরপেক্ষতা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে সরকারের নিরপেক্ষ যে চরিত্র বৈশিষ্ট্য, এই জায়গাটা সরকার ধরে রাখতে পারছেন না। অন্যদিকে 2 উপদেষ্টা সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের পদত্যাগের দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে যুব অধিকার পরিষদ। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, গণহত্যা এবং সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকার জবাবদিহিতার প্রশ্নে বিরক্ত। 10 মাসে রাষ্ট্র সংস্কারের কোনো কাজ হয়নি এমন অভিযোগ করে তিনি বলেন, শুধু লুটপাট করেছে উপদেষ্টারা। এই যে উপদেষ্টার স্বামীরা আজকে আওয়ামী লীগের লুটেরা বিপুদের লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে, এরই নাম কি রাষ্ট্র সংস্কার? আব্দুল হামিদ তিনি দেশ ছেড়েছেন, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে থাকার পরে নিরাপদে দেশ ছেড়েছে, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে এনসিপি নাটক করছে বলেও অভিযোগ রাশেদের। তোমরা গণঅভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করেছো। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় শক্তি বাধা হয়ে দাঁড়াক, এনসিপি তা মোকাবিলা করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ ইসলাম লিখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা ও বিভাজন তৈরি করার। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা 1-11 বন্দোবস্ত করার পায়তারা চলছে। এনসিপির এই নেতা বলেন, ডক্টর ইউনূসকে সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। এদিকে রাজধানীর একটি হোটেলে জাতীয় যুব শক্তির সারা দেশের সংগঠকদের নিয়ে পরিচিতি অনুষ্ঠান হয়। এতে নাহিদ ইসলাম বলেন,
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এর ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর জনবান্ধব ও জনকল্যাণমূলক রাজনীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির কাছে নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ, দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মন্তব্যের প্রতিক্রিয়ায় এই সব দাবি জানিয়েছেন তিনি। লেখেন, এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই হিসেবে তাদের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি, তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি। সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয়, তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ, শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা আশাহত হয়। সংস্কার, নির্বাচন ও বিচার নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় দেশে এই রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের এক সমাবেশে তিনি একথা বলেন। সাকি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে আগেই বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের বিষয়ে সঠিক দিক নির্দেশনা থাকা উচিত। সরকারের ভেতরের সদস্যদের কথাবার্তার ধারাবাহিকতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। জোনায়েদ সাকি আরো বলেন, উপদেষ্টাদের কথায় নানা রকম বিভ্রান্তিকর তথ্য জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি দেশবাসীর যে প্রত্যাশা ছিল তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জিওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের 24তম জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন। নির্বাচনের সম্ভাব্য ঘোষণা দিলেও বিচার ও সংস্কারে সরকার বাধার সম্মুখীন হচ্ছে বলেও অভিযোগ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। দায়িত্ব পালনে সরকার বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শুধু নির্বাচনের জন্য দায়িত্বে আসেনি সরকার। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, আরও দুটো দায়িত্ব আছে। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জোবাইদা রহমান। শুক্রবার রাজধানীর গুলশানে ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। একটি উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি বলেন, বিজ্ঞান চর্চার কোনো শেষ নেই। এই বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেয়ার আছে, তরুণরা তা পারবে বলে তিনি বিশ্বাস করেন। প্রতিযোগীদের উদ্দেশ্যে ডাক্তার জোবাইদা বলেন, তরুণরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে, এ কাজে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ হাসান খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার SM আব্দুল আওয়াল। আমি প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই আমার প্রাণঢালা অভিনন্দন। আমি জিয়া রহমান ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। তাদের নিরলস প্রচেষ্টার ফলে আজ এই অনুষ্ঠান নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে। জিয়া রহমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত।
এবং পরিশেষে প্রতিযোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফ বাংলাদেশের ওপর জোর করে কোনো শর্ত চাপিয়ে দিতে পারেনি। বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাজেট নিয়ে কাজ প্রায় শেষ পর্যায়ে। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বিগত 5 দশকে অর্থনীতির প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছেনি। ক্ষমতাসীনদের সাথে যাদের সখ্যতা তাদেরকেই সুবিধা দেওয়া হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী 9 মাসে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। রেমিটেন্স ও রিজার্ভের সাথে বেড়েছে রপ্তানি ও ডলার সরবরাহ। বকেয়া পরিশোধের সাথে কমেছে দায়ের পরিমাণ। কিন্তু রাজনৈতিক অস্থিরতা হলে এই ঘুরে দাঁড়ানো কি অব্যাহত থাকবে, এমন আশঙ্কা তৈরি হয়েছে অর্থনীতির সাথে সম্পৃক্ত সকল অংশীজনদের মাঝে। এমন বাস্তবতায় নতুন প্রজন্মকে দেশের অর্থনীতির বিভিন্ন শাখায় যুক্ত করতে আয়োজন করা হয় বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াডের। শুক্রবার অলিম্পিয়াডের ফাইনালে তরুণদের দেশের অর্থনীতি নিয়ে ভাববার আহ্বান জানান বক্তারা। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজের স্বার্থ অনুযায়ী নীতি নির্ধারণ করে থাকে। এ কারণে সমাজে বৈষম্য বাড়ছে। একদিকে প্রবৃদ্ধি, অন্যদিকে বৈষম্য। সুতরাং নীতি নির্ধারণী পর্যায়ে যতটা আমি সততার সাথে করব, সাধারণ মানুষের সাথে কথা বিবেচনা করে করব, সেটাই হচ্ছে প্রকৃতভাবে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু দেখা যায় যে রাজনৈতিকভাবে প্রভাবপুষ্ট হয়ে নীতি নির্ধারকরা একদিকে একটা একমুখী অর্থনৈতিক নীতির পরিচালনা করে আসছেন, সেই জন্য সমাজ পিছিয়ে যায় এবং এটা একটা সংকোচনমূলক, এই জন্য যে মানুষের প্রতিভা যারা আছে, প্রতিভাগুলো কিন্তু বিকশিত হতে পারে না। অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের সাথে লেনদেন সুখকর নয়, তবে তাদের চাপিয়ে দেয়া কোনো কিছু নেওয়া হয়নি বলে জানান তিনি। আমরা এখন তো আমি বাজেট নিয়ে অঙ্কগুলি করছি, 2 হবে না 5 হবে, দেশের ভেতরে কত কিছু লোক তাদের লোক যে কত কিছু বলবে, সেটা আমি তো প্রিপেয়ার। বাজেটের পরের দিন 3 তারিখ হয়তো অনেক উত্তর দিতে হবে, সব উত্তর হয়তো আমি দিতে পারবো না, কারণ সম্পদের সময় সম্পদ, দেশের সম্পদ বাইরের থেকে আপনারা দেখছেন তো আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কত কিছু কথাবার্তা বলে ফেলে, সেটা দেখলে একবার সুখকর না, সেটা সাব অপটিমাল সলিউশন। আমরা দিয়েছি সেটা হয়তো পারি না, বা ওরা যে যেটা করতে দেবে সেটা চাপিয়ে দিতে পারি না, আমরা একটা সলিউশন আসছি। অর্থনীতি অলিম্পিয়াডে সারা দেশ থেকে 20,000-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী 5 জন আজারবাইজান বাকুতে আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নেবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, রাখাইনে ত্রাণ পাঠানোর নামে মানবিক করিডোর দেওয়ার কথা বলছেন সরকারের উপদেষ্টারা, অথচ এই বিষয়টা নিয়ে সেনাবাহিনীর সাথে কোনো যোগাযোগ করা হয়নি, যা স্বাধীনতার জন্য হুমকি। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া চৌরাস্তায় উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজিত মাদক বিরোধী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান রিপন বলেন, দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ অত্যন্ত সংকটের মধ্যে চলছে। অনির্বাচিত সরকার কতদিন ক্ষমতায় থাকবে, নির্বাচন হবে কিনা তা ধোঁয়াশার মধ্যে রয়েছে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বড় কোনো পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বলেও মনে করেন বিএনপির নেতা। দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটের মধ্যে আছে, কখন কি হয়ে যায় এটা সবাই আতঙ্কের মধ্যে আছে। এটা কোনো ভালো বিষয় না, অত্যন্ত উদ্বেগের বিষয়। সেনাবাহিনীর সাথে সরকার কোনো আলোচনা না করে তারা মানবিক করিডোর দিচ্ছে। এটা আমার স্বাধীনতার প্রশ্ন, এটা আমার সার্বভৌমত্বের প্রশ্ন। মানবিক করিডোর দেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে, অর্থাৎ জনগণের সাথে সংলাপ করতে হবে। যেটা এখন পার্লামেন্ট নাই, যে সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টে ছিল, যারা জনগণকে প্রতিনিধিত্ব করে, সেই সমস্ত রাজনৈতিক দলের সাথে পরামর্শ বেঁধে রেখে কোনো মানবিক করিডোর দেওয়া যাবে না, আমরা এটা মেনে নেব না। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও কার্যকর আধুনিক করার লক্ষ্যে আলোচনা সভা করেছেন বিশেষজ্ঞরা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুজাফফর আহমেদ মিলনায়তনে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস নামের এক সংগঠনের আলোচনায় বক্তারা বলেন,
একটা দেশের ভেতরের বা বাইরের শত্রু থেকে দেশের সার্বভৌমত্ব, তার নাগরিক এবং দেশের স্বার্থ রক্ষার জন্য যে সমন্বিত কাঠামো করা হয় তাই হলো জাতীয় নিরাপত্তা তত্ত্ব, জাতীয় নিরাপত্তা নীতিমালা। এটা পলিসি মেকারদের জন্য একটা দিক নির্দেশনামূলক ডকুমেন্ট হিসেবে কাজ করে বলে মনে করেন বক্তারা। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা প্রতিষ্ঠার ২৫ বছরেও গড়ে ওঠেনি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। নির্দিষ্ট কোনো ময়লার ভাগাড় না থাকায় পৌরসভার বিভিন্ন এলাকার গৃহস্থালী বর্জ্য প্রতিদিনই ফেলা হচ্ছে সংরক্ষিত বন বিভাগের জমিতে। বর্জ্য ব্যবস্থাপনা সংকট দ্রুত সমাধানের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানীর খুব কাছে প্রথম শ্রেণীর মর্যাদা পাওয়া কালিয়াকৈর পৌরসভায় নেই পরিকল্পিত কোনো বর্জ্য ব্যবস্থাপনা, নেই বর্জ্য ভাগাড়, যার কারণে প্রতিদিনই পৌর এলাকার সব বর্জ্য ফেলা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে সংরক্ষিত বনাঞ্চলে। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বংশ বিস্তার করছে মশা মাছি আর হুমকির মুখে জীববৈচিত্র্য। সরকারি সংরক্ষিত বনের বিশাল জায়গা জুড়ে অতিরিক্ত ময়লা ফেলার কারণে বিষক্রিয়ায় মরে যাচ্ছে বনজ ওষুধি সহ উপকারী অনেক গাছ। এছাড়া ময়লার দুর্গন্ধে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে শিল্প সমৃদ্ধ কালিয়াকৈর পৌরসভা এলাকা। দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে ক্রমবর্ধমান ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে নাগরিকদের মধ্যে। মানববন্ধন কর্মসূচি করেছেন বাসিন্দারা। এই ময়লার পিছনেই একটি বড় ফ্যাক্টরি আছে, অনেক বড় ফ্যাক্টরি। অনেক বিদেশি এখানে কাজ করে, তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। পরিবেশ ভয়াবহ, চরম ভয়াবহ অবস্থায় মানুষের জীবন যাপন করা কষ্টকর হচ্ছে, বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি দ্রুত সমাধান করতে কাজ চলছে বলে জানান পৌর প্রশাসক। আমাদের কালিয়াকৈর পৌরসভা এখন পর্যন্ত সরকারিভাবে নির্ধারিত কোনো জায়গা নেই ময়লা ফেলার। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ডাম্পিং স্টেশনটা করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। সেক্ষেত্রে আমাদের সক্ষমতা রয়েছে, আমরা জমি ক্রয়পূর্বক ডাম্পিং স্টেশন করবো ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে। আমরা আশা করছি ১-২ সপ্তাহের মধ্যে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমরা কাজ করছি প্রায় মাসখানেক হয়ে গেল, একটা অগ্রগতি আছে, কিছু কোয়ারি ছিল সেগুলো আমরা মিট আপ করেছি। দ্রুত ও সুষ্ঠু একটি বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শিল্প সমৃদ্ধ এই পৌরসভায় বাসযোগ্য ও সুন্দর পরিবেশ তৈরি হবে এমন প্রত্যাশা কালিয়াকৈর পৌরসভাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রিকেট। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজে নিরাপত্তার দায়িত্বে থাকবে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে পাকিস্তানের টিভি প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন বাংলাদেশ সিরিজে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ও সুষ্ঠুভাবে সিরিজ শেষ করতে সেনাবাহিনীর পাশাপাশি পুরো সিরিজ জুড়ে বেসামরিক সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দুই দেশের যুদ্ধবিরতি ঘোষণার পর বিসিবিকে নতুন সূচি পাঠায় পিসিবি। অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পাওয়ার পর সম্মতি জানিয়েছে বিসিবি। ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। ২৫ মে পাকিস্তান পা রাখবে বাংলাদেশ দল। ফুটবল। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট আজ থেকেই পাওয়া যাবে অনলাইনে। ৩০ মে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। সেই ম্যাচের জন্য একদিন এগিয়ে ৩০ মে থেকেই অনুশীলনে নামবে জাতীয় দল। প্রিমিয়ার লিগ ফুটবল শেষ হওয়ার আগেই শিরোপা জিতে নিয়েছে মোহামেডান। লিগের নৈপুণ্যে জাতীয় দলের ক্যাম্পের জন্য কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা বাছাই করছেন ফুটবলারদের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এশিয়ান কাপ বাছাই আগের ম্যাচে ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর। এবার ঘরের মাঠে অভিষেক হতে যাচ্ছে এই মিডফিল্ডারের। ২রা জুন দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা তার। লাল সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আরও ২ প্রবাসী ফুটবলার। ইতালির ফাহমেদুল ৩০ মে ও কানাডার সমিত সোম ৩রা জুন যোগ দেবেন ক্যাম্পে। এদিকে টিকিফাই নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে শনিবার থেকে পাওয়া যাবে ম্যাচ দুটির টিকিট। সিঙ্গাপুরের বিপক্ষে সর্বনিম্ন ৪০০, সর্বোচ্চ ৫,০০০ টাকা এবং ভুটানের বিপক্ষে ম্যাচে টিকিটের দাম ন্যূনতম ২০০ টাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রধান ২ রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। জামাতের সাথে সন্ধ্যা ৭টার পরে, বিএনপির সাথে রাত ৮টায়।
ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি না থাকলে বিকল্প বেছে নেবে জনগণ, মন্তব্য সালাউদ্দিনের। জাতীয় স্বার্থে ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে বললেন তাহের। প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে কয়েকজন উপদেষ্টা আর এনসিপিকে দুষ্ট রাজনৈতিক দলগুলো দায়িত্বে থেকেই সমস্যার সমাধান করতে হবে ডক্টর ইউনূসকে বললেন নাহিদ ইসলাম। শুধু নির্বাচনের জন্যই আসেনি সরকার বললেন পরিবেশ উপদেষ্টা, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshian news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshian news।